আমরা ভেঙে গুড়িয়ে দেব। ছবি তোলা একটা শিরক। ছবি তোলা শিরক। বিনা প্রয়োজনে ছবি তোলা একটা শিরক। আচ্ছা, দুজন কি ফ্রেন্ড? না আমরা মানে আমার আম্মু ও সরি। দেবের সিনেমায় যে আয় হয় গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধহয়। বাংলাদেশকে নিয়ে এত মাথা ঘামাচ্ছে, একটা অর্বাচীন একটা দেশ, অশিক্ষিত লুঙ্গি পার্টি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ভালো না থাকলেও চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে নেন তাহলে আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে। কারণ কি, আজকে আমরা সেই সমস্ত বাংলাদেশিদেরকে ধুয়ে দেব যে সমস্ত বাংলাদেশিরা ভারত নিয়ে খুব একটা লাফালাফি করছে। তাদের ভারত নিয়ে চুলকানিটা একটু বেশি দেখতে পারা যাচ্ছে। সেই সমস্ত বাংলাদেশিদেরকে পুরো আমরা ধুয়ে দেব। আর বাংলাদেশি হুজুরদের কমেডি তো থাকছেই। চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। নির্মিত কোন মন্দিরের কোন একটি মূর্তির গায়ে হাত তুলে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। আরে এরা কারা? গাইস, হুজুরের মুখ থেকে এই মিষ্টি মিষ্টি বাণীগুলো শোনার পর হয়তো অনেকেই মনে করতে পারেন যে এই হুজুর হয়তো অনেক ভালো, এই হুজুরের চরিত্র হয়তো ফুলের থেকেও পবিত্র। তাদের জন্য বলতে চাই, रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। দেখতে পেলেন গাইস, এই ধরনের হুজুররা কতটা বাটপার এবং কতটা চিটার। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এরা নিজেদের প্রয়োজন অনুযায়ী হিন্দুদেরকে ব্যবহার করে এবং এনাদের কথাবার্তা শুনে তো আপনারা তা বুঝতেই পেলেন যে যখন এদের হাতে ক্ষমতা থাকে তখন এরা হিন্দুদেরকে গালি দেয়, হিন্দুদের ওপর আক্রমণ চালায়। আর যখন এদের হাতে ক্ষমতা থাকে না তখন হিন্দুদেরকে এরা এইভাবে মাথায় তুলে রাখে। নির্মিত কোন মন্দিরের কোন একটি মূর্তির গায়ে হাত তুলে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। আর ইউ কমেডি মি? আপনি ভারতকে তাহলে কেন হুমকি চুমকি দিচ্ছেন? ভারত আপনাদের কি করলো একবার শুনুন। মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে 10 লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে? রাশিয়ানরা কাজ করে? কারা কাজ করে? ভারতীয়রা কাজ করে। একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। নাই তারেক রহমান, আপনি কি ফুটবল টুটবল খেলেন নাকি? আপনি ভারতীয়দের লাথি মারতে চান কেন? আপনাদের কোন পাকা ধানে মই দিয়েছে ভারতীয়রা স্বাধীন করে? হাসছেন আপনি। বড় কমেডি হতে পারে না। আপনারা কি শীতকালে কমেডি সার্কাস দেখাচ্ছেন? বাংলাদেশে এখন সার্কাস হচ্ছে? কি হচ্ছে দাদা? আপনারাই তো দেশকে এগিয়ে নিয়ে যাবেন আর আপনারা এরকম করছেন। আপনাকে কমেডি মনে করে? হ্যাঁ, কি মনে করেন? আমাদের দেশের মানুষরা আপনাকে কমেডি মনে করে। কমেডি? আমি কমেডি তো হতে পারবো না, কমেডিয়ান হতে পারি, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনাদের হাসির কারণে যদি আমি হই, কিন্তু আমাকে একটা কথা বলুন, কমেডিয়ানের জন্য যদি আপনারা ঠকঠক করে কাঁপেন এটা তো ভুল। গাইস, এইভাবেই বাংলাদেশি পটাশিয়ামগুলোকে মুখোমুখি আনতে হবে, যারা কিনা দিন রাত ভারত বিদ্বেষ কথাবার্তা বলে যাচ্ছে। এদেরকে এইভাবেই মুখোমুখি এনে এদের লুঙ্গি খুলতে হবে। এদের আসল অকারটা এদেরকে বুঝিয়ে দিতে হবে যে এরা কতটা অশিক্ষিতর জাত এবং কতটা বর্বর একটা জাতি, যারা কিনা দিন রাত শুধু ভারত বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে। আমাদের দেশের শাহরুখ খান আর গায়ক অরিজিৎ সিং এই মুহূর্তে যে পরিমাণ টাকা কামায়, আর আমাদের বাংলার দেবের সিনেমায় যে আয় হয় গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধহয়। ছাড়ুন খাদান দেখুন। এবার ভারতীয়দেরও সময় হয়েছে এই সমস্ত পটাশিয়ামদের লুঙ্গি টেনে খোলার।
কোন ভাষায়? এখন আর তোর বাড়ির ভাষায় না, এখন AK-47 এর ভাষায় কথা হবে। ওম শান্তি শান্তি। ইসলামে গান্ধীগিরি চলে না। মোদি এদিকে সেনাবাহিনী প্রস্তুত করতেছে, দেশ দখল করবে, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ সব দখল করবে, আর আপনি বয়ে থাকবেন আর বয়ান করবেন হলো উদারতা উদারতা। ওম শান্তি শান্তি। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। গাইস, দেখতে পাচ্ছেন এই দেড় ব্যাটারি হুজুর কিভাবে বাংলাদেশের সাধারণ মানুষকে উস্কে দেওয়ার কাজ করছে। এই হুজুর বলছে এবার নাকি কথা হবে AK-47 এর ভাষায়। আদতেও কি বাংলাদেশের কাছে AK-47 আছে? ভাষায় এখন আর তোর বাড়ির ভাষায় না, এখন AK-47 এর ভাষায় কথা হবে। আসসালামু আলাইকুম বড় ভাই। কোথাও আবার এমন না হয়ে যায় যে AK-47 এর জায়গায় জাঙ্গিয়ার লুঙ্গি ঢুকে যায়, এরপর এই হুজুরকে বলতে না শোনা যায় যে কথা হবে এবার থেকে জাঙ্গিয়ার লুঙ্গির ভাষায়। সে মালটা 4 ফুট মাল, ওর বিবি 6 ফুট, ওর বিবির কাঁধে হাত দিতে গেলে লাপাতে হয়, সেই মালটা এত বড় বড় কথা বলছে। ছবি তোলা একটা শিরক। ছবি তোলা শিরক। বিনা প্রয়োজনে ছবি তোলা একটা শিরক। আপনারা কি জানেন যে ছবি মূর্তি যারা তৈরি করে এদেরকে কিয়ামতের দিনে সবচেয়ে মর্মান্তিক শাস্তি দেওয়া হবে? এই হাদিসটা কেউ শোনাইছে কখনো? বিনা প্রয়োজনে যারা ছবি মূর্তি তৈরি করবে, বিনা প্রয়োজন, কোনো প্রয়োজন নাই। এই যে আমরা পাসপোর্ট সাইজের ছবিটা ইউজ করি, দেখুন এই হুজুর নিজেই ছবি তুলে বসে আছে, ইস্তেহাদের ফতোয়া, অন্যদেরকে জ্ঞান দিচ্ছে। আলেম ওলামা ইস্তেহাদ করে একটা ফতোয়া দিয়েছেন, যেহেতু হজ করতে হয়, উমরা করতে হয়, এনআইডি কার্ডের ব্যাপার আছে, এই জন্য পাসপোর্ট সাইজের ছবিটা জায়েজ করা হয়েছে, আলেম ওলামার ইস্তেহাদ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ছবি মূর্তি তৈরি করে কিয়ামতের দিন সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি তাকে দেওয়া হয়। আমি কি বাড়িয়ে বলেছি? গাইস, এই সমস্ত হুজুরদের কথাবার্তা শুনলে এবং কাজকর্ম দেখলে রীতিমতো হাসি পায়। এরা যতটা ইসলাম ইসলাম করে, এরা যতটা নিজেদেরকে মুসলিম দেখানোর চেষ্টা করে, যতটা ইসলামের নিয়ম কানুন সাধারণ মানুষকে মেনে চলার কথা বলেন, ততটা কিন্তু এনারা নিজেরাই মেনে চলেন না। এই হুজুর বলছে ছবি তোলা যাবে না, ছবি তুললে পরে মরার পরে তাকে আগুনে জ্বলতে হবে, অথচ এই হুজুরই কিন্তু ছবি তুলে বেড়াচ্ছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। হুজুরের মাইক কেলেঙ্কারি, এটার জন্যই তো বাঁকা হয়ে যাচ্ছে। বললাম যে এর সাথে কিছু দেবেন না, এখানে কি ছেড়াও কি বসে বসে কে বারবার বলো মায়ের লোকের মতো খালি গাইস, এই হচ্ছে হুজুরদের মাইক কেলেঙ্কারি। হুজুরদের কত কেলেঙ্কারি যে দেখতে হবে তা একমাত্র ভগবানই জানে। কি করে কি করে একে তো এই সমস্ত হুজুররা প্রথম বলা শুরু করেছিল মাইক, সাউন্ড, ডিজে এই সমস্ত কিছু হারাম, অথচ এই সমস্ত কিছু যদি একটু অসুবিধা দেখা যায় তখনই এদের মাথা গরম হয়ে যায়। কারণ কি, এরা হারামের মধ্যেই আরাম খুঁজে পায়। हलाला হালালা, उसके जरिए तुम बबलू से दोबारा निकाह कर सकते हो। বাবলুর সাথে আবার বিয়ে বসতে পারবে। क्या होता है जब कोई तलाकशुदा औरत किसी गैर मर्द से निकाह करे, उससे जिस्मानी ताल्लुकात बनाए और फिर तलाक ले। राजा जी अपनी शक्तियों को उसके बाद वो अपने पहले शौहर से निकाह कर सकती है। तुम अपने अब्बू से हलाला कर लो। अम्मी अभी क्या बोल रही हो? क्या सोच है रे तेरी? अब्बू से? वो हमारे पिता है और आप कह रही है कि हम उनके साथ सो जाएं? टपा टप मालूम ना? तो सुबराई क्या
গাইস, এই যে হালালা এই শব্দটা এবং এর মানে কি এটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। হালালা হচ্ছে এমন একটা জঘন্য প্রথা বা এমন একটা জঘন্য কাজ যেটা শুনলে আপনারাও ছিছি দিবেন, আপনারাও থুথু দেবেন। ধরুন কোনো একটা মহিলাকে তার স্বামী তালাক দিয়ে দিয়েছে, তালাক দেওয়ার পর সেই স্বামীর যদি মনে হয় যে সেই মহিলাকে সে আবার বিয়ে করবে, কিছুদিনের মধ্যেই সেই মহিলাকে আবার তার বউ বানাবে, সে কিন্তু সেটা পারবে না। তার জন্য সেই মহিলাকে অন্য পুরুষের সাথে গিয়ে বিয়ে করে এক রাত কাটিয়ে আসতে হবে। তারপর সেই পুরুষ যদি সেই মহিলাকে ডিভোর্স দিয়ে দেয়, তালাক দিয়ে দেয়, তারপরই কিন্তু তার আগের যে স্বামী সে বিয়ে করতে পারবে। আর এই ধরনের হালালাগুলো কারা করে জানেন? মসজিদের ইমাম হুজুররা। কিছুদিন আগে আপনারা শুনেছিলেন যে একজন মহিলা হুজুরের কাছে এই ব্যাপারে জানতে গিয়েছিল এবং হুজুর জিতের সিঁড়িতে শুয়ে সেই মহিলার হালালা করে দেয়। গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশিকি। বিয়ের 10 মিনিটের মধ্যেই ইমাম কফিল উদ্দিনের পাহারায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি। আমি তো তারে বিশ্বাস করছি, ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার। এ কারণে সকল বিধর্মী মা বোনেদেরকে বলতে চাই, আপনারা পুনরায় সনাতন ধর্মে ফিরে আসুন। এই ধরনের হালালা বলুন, 3 তালাক বলুন, এই ধরনের কুসংস্কারগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন, পূর্বপুরুষের সনাতন ধর্মে ফিরে আসুন। যাই হোক গাইস, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং আজকের ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কি বাংলাদেশি পটাশিয়ামদেরকে এভাবেই এই চ্যানেলের মাধ্যমে ধোলাই দেওয়া হবে।